ইরাম ম্যাকবুকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবনায় ডুবে গেল। দুপুরে বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন গন্ডগোল লাগছে। সুগন্ধা কি বলল, কি করলো, কেন করলো? এমনই হয় বোধ হয়। অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ড কারখানা। ইরামও হুটহাট আজগুবি কিছু ভেবে বসে আছে। মাথা নেড়ে সে কাজে মনোযোগ দিল। আজকেই রিভিউর ওপর আরেকটা নতুন কাজের অফার এসেছে তার কাছে। 3 দিনের ভেতর করে দিতে পারলে $10 দেয়া হবে। 3টা আর্টিকেল রাইটিংয়ের কাজ। প্রায় মাস দেড়েক ট্রেনিং করে ইতিমধ্যে তার হাত অনেক চালু হয়ে গিয়েছে। শুধু ভাবতে এবং ডাটা সংগ্রহ করতে একটু সময় লাগে। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন কাজ করতে করতে বেস্ট পাম্প করে রাখলো, কারণ রাতে সাইবানের সাথে পার্টিতে যাবে সে। তখন সুগন্ধা খাওয়াবে। ইজান শুরুতে শুরুতে দুধ টেনে খেতে পারতো না। এই নিয়ে ইরাম অনেক ঝামেলা ভোগ করেছে। সাইবানের সঙ্গে বিয়ে হওয়ার পর সামিয়া বেস্ট পাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। ব্যাপারটা অনেক কাজে লেগেছে তার। সে যদি কোনোদিন দেরিও করে ফেলে, পাম্প করে রাখার কারণে যে কেউ ইজানকে খাওয়াতে পারে। ইজান শুধু সাইবানের সাথেই দুষ্ট। এমনিতেই ভীষণ শান্ত বাচ্চা। অন্য কেউ কোলে নিলেও বেশি গাইগুই করে না। আগে তো রাত বিরাতে কাঁদত, এখন কান্নাটাও কিছুটা কমে এসেছে। কিছুক্ষণ পর তৈরি হবে বলে জিনিসপত্র সব বের করে রেখেছে ইনাম। দ্রুত হাতে রাফ আইডিয়াটা নোট করে রাখছে ম্যাকবুকে। ফিরে এসেই কাজে বসে যাবে। এমন সময় একদম অতর্কিতে তার মুখের সামনে কিছু একটা ধরল কেউ। হতচকিত হয়ে সামনে তাকালো সে। ফোনের স্ক্রিনে সেখানে ভাসছে একটা সার্টিফিকেটের ছবি। বার্থ সার্টিফিকেট, নাম শাহরান আলাদিন ইজান, পিতার নাম সাইবান আলাদিন, মাতার নাম ইরাম কিবরিয়া। সম্পূর্ণ বিশদভাবে ডিটেলস নোট করা আছে। ইরাম মাথা কাত করে দেখল তার ঠিক পেছনেই সাইবান দাঁড়িয়ে চেয়ারে ঝুঁকে তার কাঁধের ওপর থুতনি চেপে তাকিয়ে আছে। বানান ঠিক আছে কিনা দেখুন, ইস্যু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ইরাম ফোনটা হাতে নিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ইজানের বার্থ সার্টিফিকেট করার সময় কিংবা সুযোগ তার কাছে ছিল না। সাইবান এখন এটা নিজ উদ্যোগে করেছে। শুধু করেছে না, সে বিষয়টা নিয়ে রীতিমতো অবসেসড। কেন তা ইরাম জানে না। বানান ঠিকই আছে, কিন্তু তোমার আরো একবার সাবধান করে দিচ্ছি তোমায়। অরণ্য যদি পরে কোনো কিছু দাবি করে তাহলে আমরা ঝামেলায় পড়বো। তাচ্ছিলের হাসি হাসল সাইবান। দাবি করবে মানে? ওর বাপের সম্পত্তি আসুক দাবি করতে। এক মা এত মাস কোথায় ছিল সে? কেস ঠোকার ক্ষমতা আমার কাছেও আছে। ইরাম দেখা শেষ করতেই ফোনটা ফেরত নিয়ে নিল সে। মাত্রই বাহির থেকে ফিরেছে। ঠোঁট কামড়ালো সাইবান। ফোনের স্ক্রিন দেখতে দেখতে জানালো। পুতলার জন্মও দেখি 10 তারিখ। আমার ছাওয়াল। ইরাম ম্যাকবুক থেকে মনোযোগ হারিয়ে চেয়ারে হেলান দিল। ও হ্যাঁ, তোমার জন্মদিনও 10 তারিখ, 10 সেপ্টেম্বর না? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? ঠোঁট চেতে তির্যক হাসল সাইবান। তাতে ইরাম খানিক বিব্রত বোধ করলো, গলা খাকারি দিয়ে জানালো। এতে এত ভাবনি আর কি আছে? ছোটবেলায় তো তোমার জন্মদিনের 1 মাস আগে থেকে লাফঝাপ শুরু করতে, জন্মদিনের 1 মাস পর গিয়ে সেই লাফালাফি থামাতে। মনে না রাখতে চাইলেও মনে থেকেই যায়। আপনার এত কিছু মনে থেকে যায়, শুধু আমি বাদে। ইরাম হঠাৎ এমন কথায় ভিমড়ি খেল, কিন্তু কিছু বলার আগে সাইবান হুট করে প্রসঙ্গ পাল্টে ফেলল। সে যাই হোক, নিজের জন্মদিন ভিন্ন দিনে পালন করার মর্মান্তিক বেদনা আপনি বুঝবেন না। এমন এক নাটকীয় ভঙ্গিতে বলল যে ইরামের ভ্রু কুঁচকে গেল। অন্যদিন মানে? এটা তোমার সত্যিকারের বাজেট না? একটি দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সাইবান। মানুষের বাবা মা চাকরির জন্য ছেলেমেয়ের বয়স কমিয়ে রাখে, আর আমার মন আমার বয়স একদিন বাড়িয়ে দিয়েছে। মনে হয় আগেই বুঝে গিয়েছিল আমার দ্বারা চাকরি বাকরি হবে না। এই কথাটা জানা ছিল না ইরামের। সে আজীবন এই তারিখেই এই ছেলের জন্মদিন পালন হতে দেখেছে। ঠিক এমন সময় রোমে পার পড়ল অনুরাগের। তার সঙ্গে সঙ্গে মৃদু পারফিউমের সুবাস ভেসে এলো। মিন্ট পারফিউম। ওর জন্মই যুদ্ধের সাথে। ডায়নামাইট বেবি। ইরাম চোখ ঘুরিয়ে তাকালো। অনুরাগ পুরো দস্তুর তৈরি, রয়্যাল ব্লু বর্ণের একটা স্যুট পরনে। পকেটের দিকে ময়ূরের আদলে তৈরি একটা ব্রুজ। চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে সেট করা। ঠোঁটে মৃদু হাসি। সাইফান কটমট করে তাকালো বন্ধুর দিকে। অনুরাগের তাতে থোড়াই কেয়ার। ইরাম কৌতূহলী হয়ে উঠল এবার। মানে? মানে হলো ও যেদিন জন্মেছে সেদিন ও না কাঁদলেও পুরো বিশ্ব কেঁদেছে। এই, তুই দেখেছিস আমি কাঁদিনি? নিজে তো ছিলি 3 বছরের লেংটু, পুক্কু দেখিয়ে ঘুরে বেড়াতি। প্রতিবাদ করল সাইমান। পুক্কো জিনিসটা কি সেটা জিজ্ঞেস করার চাইতে স্বামীর সত্যিকারের জন্ম তারিখ নিয়ে ইরামের আগ্রহ বেশি। অনুরাগ মুস্কি হেসে বলল। সামিয়া আন্টি বলেছে না তুই কাঁদছিলি না? তোর ওই পুক্কু বরাবর 7টা থাপ্পড় দেওয়ার পর কেঁদেছিলি। মমের হাসপাতালের বিছানায়ও এত হুঁশ ছিল?
বাসায় ফিরে খবর নিতে হচ্ছে কোন ব্র্যান্ডের অ্যানেস্থেশিয়া ব্যবহার করছে হাসপাতাল, যে রোগী উঠে সব দেখে ফেলে। মামলা ঠুকে দেবো। হাতের আঙুল মটকাতে লাগলো সাইবান। ইরামের বন্ধুদের কথায় বিশেষ আগ্রহ হলো না। সে সরাসরি জিজ্ঞেস করলো, জন্মদিন নিয়ে কিছু বলেছিলে অনুরাগ? ও কাঁদেনি, বিশ্ব কেঁদেছে, মানেটা কি? বুকে দুবাহু বেঁধে বিজ্ঞের ভঙ্গিতে অনুরাগ বলল, 10-এর সাথে 1 যোগ করলে কত হয় বৌদি? 11। আর সালটা যদি হয় 2001? এবার মস্তিষ্কে ঢুকলো ইরামের। আটকে উঠল। 9/11। সে বলতে সাইবান নিজের মাথায় নিজে চাপড় দিয়ে সরে গেল, যেন আরেকটা দুর্বিষহ বিষয় সামনে এসে পড়েছে। 11 সেপ্টেম্বর 2001 পুরো পৃথিবী কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার কারণে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে একমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা পৃথিবী জুড়ে এই প্রভাব ছড়িয়ে গিয়েছিল। তখন ইরামের বয়স 7 বোধ হয়। বিশেষ মনে নেই তার, কিন্তু আবছা কিছু স্মৃতি আছে। তাদের বাড়িতে পুরাতন একটা সাদা কালো টেলিভিশন ছিল। বিটিভিতে সারাদিন সারা রাত শুধু এই নিউজ চলত। যাদের বাসায় টিভি ছিল না, তারা তাদের বাসায় নিউজ দেখতে আসতো। এলাকার টং দোকানে ভিড় জমে যেত। আলাপ আলোচনা কত কি, সরকার পর্যন্ত গদিতে নড়ে চড়ে বসেছিল। এমনই এক তোলপাড় করা ঘটনা ছিল সেটি। এই ঘটনার পরেই ইউরোপ জুড়ে ধর্মবিদ্বেষ ছড়িয়ে যায় এবং শুরু হয় আফগানিস্তানের যুদ্ধ। এই ঘটনার কথা জানে না দেশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল তখন। এখনও পাঠ্য বইতেই ইতিহাসের অংশস্বরূপ এটা পড়ানো হয়। ঘটনাটি বিশেষভাবে পরিচিত 9/11 হিসেবে। সাইবানের জন্ম একই দিনে, যেদিন এই বিশ্বজুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণে সামিয়া তার জন্ম তারিখটা পরিবর্তন করে 11-এর বদলে 10 করে দিয়েছেন। ছেলের জন্ম হবে এমন একটা বিভীষিকাময় দিনে। মায়ের আনচান মন হয়তো মানতে পারেনি। ইরাম বড় বড় চোখে সাইবানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এখন থুতনিতে হাত ঘষছে। এই ছেলেটার মধ্যে আর কত গিয়ে লুকিয়ে আছে। একটা একটা করে রহস্য ইরামের সামনে উন্মোচিত হয়, আর সে অবাক হয়ে থাকে। অর্ধাঙ্গিনীকে এভাবে চেয়ে থাকতে দেখে বোধহয় লজ্জাবোধ হলো সাইবারের। গলা খাকারি দিয়ে সে খেকিয়ে উঠল। এই দাদা বাবু, তুই যাবি? এসেছিস কেন ছাতার মাথা? মৃদু হাসলো অনুরাগ, হাত ঘড়ি দেখালো। কয়টা বাজে সে খেয়াল আছে নাকি তোর আজ শো করার ইচ্ছে নেই? যা তো, তুই আমার চোখের সামনে থেকে গেলেই হবে। যাওয়ার সময় নিচে জরিনার আম্মা সকিনার চুলের মুঠি ধরে বলে দিস আমার জন্য যেন কফি রেডি রাখে, খেয়েই বেরিয়ে যাব। আজ্ঞে মহারাজ। স্যালুটের ভঙ্গিমা করে অনুরাগ চলে গেল। সাইবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এবার ইরামের দিকে তাকালো। আপনি আবার টমেটোর মতন চোখ করে বসে আছেন কেন? রেডি হবেন নাকি চাইছেন আমি রেডি করাই? সেক্ষেত্রে আগামী 2 ঘন্টায় কিছু ফিনিশ হবে কিনা গ্যারেন্টি দিতে পারছি না। অসভ্য। মুখ ভেঙচে উঠে গেল ইরাম। প্রাইভেট কারের ভেতরে বসেছে ইরাম এবং সাইবান। পেছনের গাড়িতে আছে তিতলি আর অনুরাগ। সুগন্ধা সারিকা দুজনেই ইজারের সঙ্গে বাড়িতে আছে। তারা যাবে না। একটা আসমানি রঙের জর্জেটের শাড়ি পরেছে আজ ইরাম। চুলগুলো প্রথমে খোপা করবে ভাবলেও সাইবানের মন্তব্যের কারণে খোলা রেখেছে। হালকা কিছু গহনা, একটুখানি মেকআপ, এটুকুই তাকে যথেষ্ট স্নিগ্ধ এবং পরিপাটি দেখাচ্ছে। সাইবার এক মনে গাড়ি চালাচ্ছে। পারতপক্ষে ইরামের দিকে না তাকানোর চেষ্টা করছে। তার বেশভূষা ও ফর্মাল নয়, একটা পোলো শার্ট, উপরে আবার জ্যাকেট, গলায় অহেতুকভাবে হেডফোন ঝুলছে। চুলগুলো আশ্রয়নি, শুধু আঙুল দিয়ে এলোমেলো করে নিয়েছে। ঢোলা জিন্স এবং ভারী কেটস, এই তার ডিজেল রূপ। ইরাম কেন যেন বেশ অনেকটা সময় নিয়ে আজ স্বামীকে দেখল। এই ছেলেটার এমন বেপরোয়া ভঙ্গিমা এবং অগোছালো অবয়বে তার আজ খারাপ লাগলো না। আগে মনে হতো ছেলেটা দায়িত্ব জ্ঞানহীন, অথচ এখন মনে হয় ওই কাজরায় যেন এক পৃথিবী সমান দায়িত্ব চেপে চলে এসে। অথচ তার বাহ্যিক রূপ দেখলে কেউই বুঝতে পারবে না, যেমনটা ইরাম এতদিন বুঝতো না। সাইবানের প্রতি সে এক প্রকার বায়াসট ছিল। যাই করুক না কেন সবটাই বেপরোয়া মনে হতো, এখনও মনে হয়। কিন্তু আজকাল এই বেপরোয়া ব্যাপারগুলো তার কেন যেন ভালোই লাগে। এই যেমন শাড়ির সাথে সাইবানের পোশাক আশাক যাচ্ছে না। বিষয়টা ইরামের তেমন একটা খারাপ লাগছে না, বরং লুকিং গ্লাসের দিকে তাকালেই মনে হচ্ছে যেন প্রথম থেকেই সবটা এভাবেই হওয়ার ছিল। এটাই পারফেক্ট। সাইবার নিজের উপর ইরামের গভীর দৃষ্টি লক্ষ্য করতে পারছে। গিয়ারের উপর হাত সামান্য কাঁপছে তার। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন? সে কি জানে না তার দৃষ্টিতে সাইবানের আত্মা খাঁচা ছাড়া হয়? ইরাম বুঝলো কি না বুঝলো সেই জানে। হঠাৎ করে বলে বসলো। একটা কথা জিজ্ঞেস করব? সাইবান রাস্তার দিকে মনোযোগ রেখেই বলল। 10টা কথা জিজ্ঞেস করুন।
ইরাম মাথা ঝাঁকালো, অতপর হুট করে জিজ্ঞেস করলো। এত কিছু থাকতে তুমি ডিজে হলে কেন? ইরাম জানে না তার প্রশ্নে কি ছিল। সে শুধু সাইবানের তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে যেতে দেখল। স্টিয়ারিংয়ে হাতের আঙুলগুলো এত শক্তভাবে চেপে বসলো যে সেগুলো ফ্যাকাশে দেখালো। চোখজোড়া কেমন যেন কঠোর হয়ে উঠল। প্রথম 1 মিনিট সাইবান কোনো উত্তর করল না। পরক্ষণে গাড়ি ঘুরিয়ে খানিকটা গতি বাড়িয়ে বলল। ওরা আমাকে বলেছিল আমি আমার রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড, ক্যারিয়ারে কিছু না হলেও চলবে, আমার মম ড্যাডি লাইফ সেট করে দেবে। কথাগুলো মিথ্যে নয়। সাইবান চাইলেই সেটা সম্ভব হতো। তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করলে ক্যারিয়ারের প্রতি বিশেষ মনোযোগ না দিলেও চলে। তবুও সামিয়া মুন্সির পরিবারটা অন্য ধাতুতে করা। তারা সর্বদাই শিক্ষাকে প্রাধান্য দেন। সামিয়া নিজে ডক্টর, সারিকা ডেন্টিস্ট, এমনকি সুগন্ধাকেও পড়ালেখা করানো হচ্ছে। সাইবান চাইতো মায়ের মতন ডক্টর হতে, কিন্তু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রাইভেটে তো পড়তে পারত, কেন পড়েনি সেটা জিজ্ঞেস না করে ইরাম শুধালো। বাবার ব্যবসা করতে পারতে। অন্যের করা সাম্রাজ্য কি আমার হতো? একটু জোরালোভাবেই বাঁক কাটল সাইবান। ইরামের কাঁধে সিটবেল্ট চেপে বসল। ভ্রু কুচকে ফেলল সে সামান্য। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। সাইবানের গভীর কণ্ঠস্বর ভেসে এলো। আমার নিজের পরিচয়ের দরকার ছিল, পরিবারের না। যারা বলতো আমার কিছু না করলেও চলবে, তাদের 1 মাসের বেতন আমার 1 ঘন্টার উপার্জন। আমাকে কেউ সাইবান উদ্দিন নামে চেনে না, চেনে আলাদিন হিসেবে, এটুকুই। টাকাই কি সব সফলতার মাপকাঠি? ইরাম বলতে সাইবান হালকা একটু মাথা কাত করে তাকালো, তির্যক হাসলো। অথচ সেই হাসিটুকুতে বিনোদন নয়, বরং বিষাদ মাখা ছিল। আপনারও কি আফসোস হয় যে আমি ভদ্র ঘরের ছেলেদের মতন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি? আমি সেটা কখন বললাম? প্রতিবাদ করল ইরাম, কিন্তু সাইবান আর তাকালো না তার দিকে। মুখ ফিরিয়ে খানিকটা রুক্ষ গলায় বলল। গাড়ি চালানোর সময় এত কথা বলবেন না, আমার ডিস্টার্ব হয়। এটুকুই। নীরব হয়ে গেল উভয়ে। ইরাম নিজের কোলের দিকে চেয়ে ভাবল, সে সঠিক পথেই এগোচ্ছে, কিন্তু একসঙ্গে চাপ দেওয়া যাবে না। একটু একটু করে উদ্ঘাটন করতে হবে সম্পূর্ণটা। পার্টিতে পৌঁছতেই খুব বেশি সময় লাগলো না আর। একটা কনভেনশন হলে আয়োজন। ব্যাচেলর পার্টি বাংলাদেশের কালচার নয়, তবুও ইদানিং অনেকেই বিদেশি ঐতিহ্যে মারতে ভালোবাসে। এখনকার বিয়েরও হরেক অনুষ্ঠান, পাকা দেখা, আংটি বদল, বাগদান, ডালা বদল, মেহেদি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, আরও কত কি। ভাবলেও হাপন্য উঠে যায় ইরামের। ব্যাচেলর পার্টি সাধারণত বর এবং কনে আলাদা আলাদাভাবেই রাখে, বিয়ের আগে বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপনের জন্য। কিন্তু এক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। বরকনে দুজনেই একসাথে পার্টি রেখেছে, তাদের বন্ধু বান্ধবরা সবাই আমন্ত্রিত। ভিড়ভাড়টাও অনেক বেশি। সাইমান গাড়ি থেকে নামতেই কয়েকজন ছুটে এলো। কানে কানে কি যেন বলল, সে মাথা দুলিয়ে ইরামের কাছে ফিরল। আমার এবার স্টেজে যেতে হবে, অনুরাগের সাথে সাথে থাকবেন কেমন? এগিয়ে এসে হুট করে অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে একটা চুমু খেয়ে সাইবান ফিসফিস করল। আসলাম লক্ষ্মীটি। হতবাক হয়ে রইল রমণী। বুকের ভেতর দামামা বাজলো নতুন করে। সাইবান দাঁড়ালো না, উল্টো ঘুরে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। চাকচিক্যময় সাজসজ্জা আর লাইটিং বাতি ভিড়ে ইরাম ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল কতক্ষণ, যতক্ষণ না অনুরাগ এবং তিতলি এসে যোগ দেয়। অতপর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলো। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে তার থেকেও বেশি আভিজাত্য হলটা। সুবিশাল। এক কোণায় খাবার এবং ড্রিঙ্কসের বুফে, একটা বড়সড় চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে। ডিম লাইট, সবুজাভ, লাল এবং কিঞ্চিত নীলের মিশ্রণ। সবাই এদিক সেদিক দাঁড়িয়ে গল্প করছে। মানুষ প্রচুর। পেছনের দিকে স্টেজ, সেখানে এলইডি স্ক্রিনে জলজলে নিয়ন বাতিতে লেখা ডিজে আলাদিন। দুপাশে দুটো সুবিশাল পোস্টার, যাতে সাইবানের ছবি এবং লোগো। সাউন্ড প্যানেল প্রস্তুত। গমগমে একটা মিউজিক শুরু হয়েছে এর মধ্যেই। তার তালে তালে দুলতে শুরু করেছে অনেকে। সাইবানকে অবশ্য এখনো স্টেজে দেখা যাচ্ছে না। অনুরাগের পাশাপাশি হেঁটে কিছুটা যেতেই ইরাম খেয়াল করলো তার আশপাশের ছেলে মেয়েগুলোর কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এটা কি পোশাকের জন্য? এখানকার বেশিরভাগ ছেলেমেয়ের পরনে ওয়েস্টার্ন, নয়তো ফর্মাল। শাড়িও যে একেবারে কেউই পরেনি তা না, তবে তাদের শাড়িগুলো চাকচিকে পাতলা টিস্যুর মতন কাপড়ের। ইরামকে এভাবে দেখার অর্থ কি? আবার কি যেন মন্তব্য করছে। যেহেতু বরকনের বন্ধু, এখানে কারোরই বয়স খুব বেশি না। এই ধরনের পার্টি গুরুজন কিংবা আত্মীয়দের জন্য হয় না। তাই ইরামের সমান কেউ আছে কিনা সন্দেহ রয়েছে। অন্তত সে দেখতে পাচ্ছে না।
একদল ছেলেমেয়ে হুট করেই এগিয়ে এলো, যাদের নেতৃত্বে কালো জড়ি বসানো টাইট ড্রেস পরা একটি মেয়ে, ভীষণ সুন্দরী টকবকে তরুণী এগিয়ে গেল তিতলি। নিজের বডিকন গাউনটা সামলে তরুণীকে আলিঙ্গন করলো। ফাইনালি কতদিন পর দেখলাম তোকে দিশা। মিটু, কি খবর তোর তিতলি? আরে অনুরাগ। অনুরাগকেও হালকা জড়িয়ে ধরল মেয়েটি। এই রিসাই যে সাইবানের ক্লাসমেট, যার ভাইয়ের বিয়ে বসতে বাকি রইল না ইরামের। কিছুক্ষণ বাদে রিসা হঠাৎ করে তার দিকে ঘুরল, বিরাট হাসি নিয়ে এগিয়ে এলো। আপনি নিশ্চয় আমাদের সাইবানের বউ। জি, আমার নাম ইরাম কিবরিয়া। অনুরাগদের সাথে একজন মহিলাকে ঢুকতে দেখে বুঝে গিয়েছি। ইরামের সাথে হ্যান্ডশেক করল রিসা। মেয়েটা সরাসরি অপমান করেনি, কিন্তু মহিলার সম্বোধনটা অপমানজনক অর্থে ব্যবহার করেছে বসতে রমণী বেগ পোহাতে হলো না। আর চোখে তিতলির দিকে দৃষ্টি ফেলল সে। চোখ উল্টে মুখে বিনোদন মেখে তাকিয়ে আছে সে। মেয়েটার সঙ্গে কোনো আতাত আছে রিসার, এতটুকু ইরাম বুঝল। ক্লাসমেট ক্লাসমেট, বান্ধবী বান্ধবী, তবে সব কিছু হটিয়ে মৃদু হাসল সে। জি, বয়সটা তো কম হলো না। আমি বরং অবাকই হলাম আন্টি না বলে মহিলা বললে। রিসার মুখটা খানিক পাংশু হয়ে গেল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অনুরাগ এসে হস্তক্ষেপ করল। এক্সকিউজ মি, সবাইকে এভাবেই কথা বলে বলে কাটিয়ে দিবি? তোর ভাই ভাবি কোথায়? চল শুভেচ্ছা জানিয়ে আসি। মনে মনে খানিক স্বস্তি পেল ইরাম। অনুরাগের সাথে গেল চুপচাপ। যার বিয়ে হচ্ছে সে ইরামের থেকে বয়সে ছোট। রিসার ভাই আবার তার সমান, একই এইচএসসি ব্যাচ। কথায় কথায় জানা গেল, কিন্তু সামাজিকতাটা ইরাম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। সে যেদিকে যাচ্ছে কিছু মানুষের দৃষ্টি তাকে অনুসরণ করে যাচ্ছে, কানাঘুষা হচ্ছে, কেউ কেউ আবার হাসাহাসিও করছে। অবাক করা বিষয় হলেও সত্যি, এর মাঝে মেয়েরাই সংখ্যায় বেশি। ছেলেগুলো সামনে পড়লে ইরামকে সালাম দিয়ে চলে যাচ্ছে, না হয় চুপি চুপি হাসে। কিন্তু মেয়েগুলো থেকে থেকে তাকে বিনা কারণে দেখছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের প্রত্যেকের গল্পের টপিক যে সেই, তাতে কোনো সন্দেহ নেই। কাক পাখনা লাগালেই কি আর ময়ূর হয়ে যায়? আই লাভ ইজ গ্যাপ, কিন্তু সেটারও একটা লিমিট তো আছে ভাই। এমন পার্টিতে একটা আন্টি কি করছে ভাই? মনে হচ্ছে এক্ষুনি সিসি ক্যামেরার মতন বলা শুরু করবে। কালকে পাশের বাড়ির ছেলের সাথে তোমাকে পার্কে দেখেছি। বুড়ি বয়সের নটাঙ্কি। আগের জন মনে হয় ভালো সুখ দিতে পারেনি, তাই কোচি ছেলের প্রয়োজন হয়েছে। সে কি নিদারুণ হাসাহাসি এক একজনের। অনুরাগ বিষয়টা খেয়াল করেছে। সে হনহন করে এগোতেই যাবে, কিন্তু ইরাম হাত চেপে ধরল, ইশারায় মানা করল। দাঁত কিরমির করে অনিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গেল অনুরাগ। তাই কিন্তু ক্রুদ্ধ দৃষ্টি ফেলা ছাড়ল না। তার চোখ দেখলেই অনেকে চুপ হয়ে যাচ্ছে। ইরাম কাউকেই কিছু বলল না, কারো কাছে প্রমাণ দেওয়ার কিছু নেই। পার্টিতে প্রথমটাই সে আসতে চায়নি। নিহাতা পরিবার নিয়ে এসেছে বলে সাইবানের সঙ্গে তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। সকলকে ছাড়িয়ে সে চুপি চুপি হেঁটে গেল খাবারের টেবিলের দিকে। উদ্দেশ্য একটা জুস নেবে। ঠিক তখনই পরিচিত অবয়বটা চোখে পড়ল। একজন লম্বাটে ফিনফিনে শরীরের পুরুষ, পিঠ দেখা যাচ্ছে, খয়েরি সিল্কের শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট পরনে, শ্যামলা মুখ, চোখে চশমা, এক হাতে একটি অরেঞ্জ জুসের গ্লাস। কায়সান রুশদি। ইরাম বেশ অবাক হলো, কায়সান এখানে কি করছে? তবে কি এই কারণে ক্লাস ছুটে? আস্থাশীল একজনকে দেখে তার কিছুটা ভালো লাগলো। এগিয়ে গেল পায়ে পায়ে। কায়সান? কায়সান অন্য একজনের সাথে কথা বলছিল। মাথা কাত করে ইরামকে দেখেই সে অবাক হয়ে গেল। দ্রুত নিজেকে এক্সকিউজ করে লম্বা পা ফেলে হাসি মুখে এগিয়ে এলো। একই প্রশ্ন আমারও। তুমি? একই প্রশ্ন আমারও। তুমি? তোমার তো পার্টি পছন্দ না জানতাম। একগাল হাসলো কায়সান। বরের বন্ধু আমি, জোরাজুরি করলো তাই মানা করতে পারলাম না। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। এবার বুঝতে পেরেছে বরের সঙ্গে তার এইচএসসি প্যাস মিল। তার মানে সে কায়সানের বন্ধু হতেই পারে। যাই হোক, পার্টি ভালো না লাগলেও এখন তোমাকে দেখে ভালো লাগছে। কায়সান নিজের হাতের জুসের গ্লাসটা এগিয়ে দিল। নাও, তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। আমি এখনো একটুও পান করিনি, এটা ফ্রেশ। ইরাম মৃদু হেসে গ্রহণ করল। থ্যাঙ্কস। টেবিলের কাছেই দুজন দাঁড়ালো, নিজেদের মতন গল্প করতে লাগলো। আশেপাশে দৃষ্টি এবার রীতিমতো ভুলে গেল ইরাম। সময়টা এখন আর খারাপ লাগছে না। তবে কিছুক্ষণ বাদেই এক কোণায় তিতলির উপস্থিতি লক্ষ্য করল সে। মেয়েটা একা নয়, দলে আরও কিছু মেয়ে আছে। নিজেদের মধ্যে চাপড়াচাপড়ি করে অট্টহাসি হাসছে তারা। একটা বাচ্চা সহ ইয়াং ছেলের গলায় ঝুলে যাওয়ার
কোনো মানে হয়? বেশরম নাকি? ফিউর ভয় সাইবান। কথাগুলো তখনও গুঞ্জরিত হয়ে যাচ্ছে পার্টির মাঝখানে অত্যন্ত জোরেই। তিতলি ইশারায় নিজের দলকে চুপ করানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা যে নিতান্তই নাটক সেটা তার ঠোঁটের হাসি দেখলেই বোঝা যায়। ইরাম অবশ্য কর্ণপাত করছে না, সে নিজের জায়গায় স্থির, দৃষ্টি কাইসানের ওপর। চশমা খানিকটা টেনে চোখের ওপর তুলে কাইসান আর চোখে দৃষ্টি ফেলল দলটার ওপর। ওদের কথা একদম মনোযোগ দিও না। মানুষের সমালোচনা করা ছাড়া ওদের কাজ নেই। তোমাকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, শুধু শুধু আকর্ষক মেটাচ্ছে। ইটস ওকে কাইসান, জাস্ট লুক অ্যাট মি। কাইসানের হাত টেবিলের কোণায় অত্যন্ত শক্তভাবে বসেছে বিধায় ইরাম হাত বাড়িয়ে সেটা ছাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খানিকটা চমকে উঠে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো পুরুষটি। ইরাম সেই দৃষ্টির মাঝে লুকায়িত অনুভূতিটুকু ধরতে পারার আগেই মাইক্রোফোনে ভেসে এলো কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, ইয়োর ডিজে ইজ হিয়ার। গমগম করে উঠল গোটা হল, চারিদিকে নীরবতা নেমে এলো। আবছায়া আলো আধারে ভেদ করে স্টেজে দেখা মিলল সাইবানের। উপরে ফোকাস লাইট জ্বলছে, চেহারা ভাবলেশীর উজ্জ্বল, তার চোখ জোড়া সমস্ত হল জুড়ে এক সেকেন্ডের জন্য থামল ইরামের ওপর। পরক্ষণে দৃষ্টি সরিয়ে স্টেজের উপর থেকে অত্যন্ত নমনীয় এবং শান্ত গলায় বলে গেল, আজকে আপনাদের সঙ্গে আমি এমন একজনকে পরিচয় করিয়ে দিতে চাই যিনি একাধারে অনেকগুলো আইডেন্টিটি বহন করেন। তিনি একজন ফ্রিল্যান্সার, একজন ক্লাসিক্যাল ডান্সার, একজন মা, একজন বোন এবং একজন দায়িত্বশীল স্ত্রী, যিনি সব কাজ করে শুধু নিজের বাচ্চাকেই সামলান না, বরং আমার মতন একটা বড় বাচ্চাকেও সামলান। নিজের একটি হাত তুলে সরাসরি দূরে দাঁড়ানো ইরামের দিকে নির্দেশ করল সে। And this lovely lady is my wife, my precious, whom I'm proud of. লাইটগুলো সরাসরি ইরামের ওপর ফোকাস করলো। বেচারি কিছুই করতে পারল না, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে পারল শুধু। শেষ কবে তার সাদাসিদে নামটার আগে এতগুলো সম্বোধন বসেছে মনে পড়ল না তার। সাইফান কন্ট্রোল প্যানেলের কাছে গিয়ে দাঁড়িয়ে দুহাতে একটি তালি বাজিয়ে বলল, কেমন হয় যদি আজকের পার্টিটা একটুখানি ভিন্নভাবে শুরু করা যায়? আর ইউ গাইজ রেডি? সাউন্ড সিস্টেম অন করে কন্ট্রোলে ঝুঁকল সাইবান। একটি ক্লাসিক মিউজিকের সুর ভেসে এলো, তবলা এবং রাগ সঙ্গীতের মেলবন্ধন। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিসেস আলাদিন। ইয়েস। পুরো হল এক লহমায় উল্লাসে ফেটে পড়ল। কোথা থেকে কি হলো ইরাম বুঝতেও পারল না। তাকে কে যে ঠেলে ঠুলে স্টেজের কাছে নিয়ে গেল দেখার আগে কানে শুনতে পেল ভিড়ের গর্জন। নাচো ভাবি, নাচো। এর মাঝেই কিছু কিছু মানুষ এই সামান্য কয়েক মুহূর্ত আগেই ইরামকে হেলাফেলা করছিল। মানুষ প্রজাতি বড়ই অদ্ভুত। মাথা ঝাঁকিয়ে ইরাম অবশেষে স্টেজে পা রাখল। সাইবানের দিকে তাকালো, যে ঠোঁটে বিরাট হাসি ঝুলিয়ে চেয়ে আছে। ইশারায় সে ইরামকে স্টেজের মাঝখানটায় দেখিয়ে দিল। বুকের ভিতর ধুকভুক করল রমণীর। নাচ শেখা এক জিনিস, শখের বসে নিজে নিজে করা এক জিনিস, আর এতগুলো অচেনা মানুষের সামনে পারফর্ম করা আরেক জিনিস। উপরন্তর বেশিরভাগ আজকালকার ছেলে মেয়ে, এরা কি তার কথক পছন্দ করবে? এত কিছু ভাবার সময় হলো না। সঙ্গীতের সুর চড়াও হতে ইরামের শরীর আপনা থেকেই সাড়া দিল। শাড়ির আঁচলটা টেনে ঢিলেভাবে কোমরে গুজল সে, অতপর ছেড়ে দিল নিজেকে, উন্মুক্ত করে দিল যেন সকল দ্বিধার দুয়ার। সমালোচনা, ভ্রুকুটি, অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান, কোনো কিছুই তার স্মরণে রইল না। যতটুকু মুদ্রা মনে আছে ততটুকুই কাজে লাগালো। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে চুলগুলো হাওয়ায় দুলল তার, তরঙ্গের ন্যায় খেলে চলল সমস্ত স্টেজে। এ যেন এক মুক্ত বিহঙ্গ, স্বাধীনতার আনন্দে উল্লাস করছে। কে কি বলছে না করছে সেই চিন্তাও আর রইল না ইরামের। হারিয়ে ফেলেছে সে নিজেকে। পরিবর্তনটা বলতো সে কিছুক্ষণ বাদেই। তবলার নৃত্য সঙ্গীতে নেমে গিয়ে ধীরে ধীরে ভিন্ন একটি সুরে প্রবেশ করলো। গানটা ইরামের অচেনা লাগলো। নিজের কোমরে একজোড়া শক্তিশালী হাতের উপস্থিতি টের পেল রমণী। আলতো ছোঁয়া, কিন্তু তাতে মেশানো আবেগ। ঝট করে চোখ খুলে গেল তার, পেছনেই দেখলো সাইবানকে। এরপরই ভেসে এলো গানের কথা। All I dream of is your eyes. All I long for is your touch. And darling, something tells me that's enough. ইরামকে ঘুরিয়ে দিল সাইবান। তর্জনী আঙুল ধরে গোল গোল ঘুরিয়ে নিজের বুকে টেনে নিল। মৃদু আলোয় নিচে হালকা তালে দুলতে লাগলো সে। অর্ধাঙ্গিনীকে হাতের বাদ্যযন্ত্রের মতো নিয়ন্ত্রণ করছে সে। শুধু গানটাই বাজে না, ঠোঁটের পাশে লাগানো মাউথ স্পিসে সাইবান নিজেও গলা মেলাচ্ছে। You can say that I'm a fool and I don't know very much,
but I think they call this love. সরাসরি ইরামের চোখের দিকে তাকালো সে, কপালে ঠেকালো কপাল। ঠিক ওই মুহূর্তে ইরামের জন্য হলের ভেতর থাকা অন্য সকল মানুষ গায়েব হয়ে গেল। সে শুধু দেখতে পেল নিজের স্বামীকে, যার হাতের সুনিয়ন্ত্রণে তার শরীর ভেসেছে স্রোতের জোয়ারে। মন উড়েছে অজানায়। কৌতুক নৃত্য হোক কিংবা এই ডুয়েট, ইরাম শুধু তার আলাদিনকেই অনুভব করতে পারল। এই আলো আধারের মায়ায় শুধু আছে সে এবং তার আলাদিন। মুস্কি হাসল তার আলাদিন। গানের লাইন গুনগুন করতে করতেই খোলা চুলে আঙুল বুলিয়ে কানের পেছনে গুজে কপালের পাশে ঠোঁট ছুঁয়ে গানের সাথে গলা মিলিত করে গাইল। ইজানকে খাইয়েছে সারিকা, এখন সুগন্ধা খেলছে বাচ্চাটার সাথে। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে সারিকা নিচে নেমে এলো। সকাল থেকে মাথাটা ব্যথা করছে, এক মগ করা চা দরকার তার। এই ভেবে বাড়ির রান্নাঘরের দিকে এগোতে যাবে এমন সময় অদ্ভুত দৃশ্যটা নজরে এলো তার। বসার ঘরে কাঠের টেবিলের ওপরে বিশাল বড় একটা ফ্রিসিয়া ফুলের বুকে, হালকা হলুদাভ রঙের থোকা থোকা ফুল, তাজা সুঘ্রাণে ভরপুর চারপাশ। সারিকা হতভম্ব হয়ে গেল। এটা তার সব থেকে পছন্দের ফুল, কিন্তু বাংলাদেশে পাওয়া ভীষণ দুর্লভ বিধায় তেমন একটা দেখা যায় না। এই ফুলের এত বড় বুকে কোথা থেকে এলো? এগিয়ে গেল সারিকা, মুখ ডুবিয়ে সুঘ্রাণটুকু গ্রহণ করতে লাগলো। চোখজোড়া আবেশে বুঝে এলো তার। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বরটি ভেসে এলো, হ্যাপি বার্থডে ওয়াইফ। সারিকা ঝটকা দিয়ে পেছন ফিরে তাকালো। তার চোখজোড়া স্থির হয়ে দেখল পেছনে দুহাত ভরে ঠোঁটে অত্যন্ত সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী মিসির ইকবাল। মিসির, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল আজ সকালেই, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছুই জানায়নি। আর জন্মদিন, নিজেই সেটা বিমালম ভুলে বসেছে সারিকা। মিসির কয়েক পা এগিয়ে এলো, তার চেহারা নমনীয়, ঠোঁটে মৃদু হাসি। কেন, ভুল কিছু করে ফেলেছে? একটি ঢোক গেল সারিকা, মাথা দোলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসলো। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি, এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্য সঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের না করতে পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস। তুমি নিশ্চয়ই ক্লান্ত, আসো কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকেটা নিয়েই রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতন নিঃশব্দে অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকিয়ে দেখল মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিতও থাকে। অন্তত সারিকা সেই ধরনেরই মেয়ে সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমন সময়ে উপরতলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয়ে জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধা, চেহারায় তীব্র আতঙ্ক। বাবু তো কাঁদতেছে। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সারিকার ছুটে যেতে দেরি হলো না। মিশিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাছে ইজান। এক হাত দিয়ে নিজের মাথার চুল নিজেই টেনে ধরেছে, সেই ব্যথায় নিজেই কেঁদে অস্থির। একটি দীর্ঘশ্বাস ফেল সারিকা। ফুলের বুকেটা একপাশের শোকেসের ওপর রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল। ইজানকে কোলে নিয়ে যত্ন করে আঙুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেন নিয়ে এসেছে আমাদের বংশের চেরাগ হতে, একেই বলে খাল কেটে কুমির না আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফোপাতে ফোপাতে ফপির কাঁধে মুখ গুজল। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না না, এই যে ফুপিমণি এইখানে। ইজান ইজ আর স্ট্রং বয়, কে সাহসী। ইজান শোনা সাহসী, কে ভালো বেবি। আম্মু কুচবু শোনা ভালো বেবি। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল, চোখের দৃষ্টিতে আরাম ভর করল। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়ে সে দৃশ্যটি দেখে গেল। সারিকা এবং তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো?
সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধ হয় জীবনে এমন একটি পর্যায়ের ভেতর দিয়ে যায় যখন তার সন্তান নিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিশিরের হচ্ছে। আর চোখে মিশির তাকালো সুগন্ধার দিকে। ইজানের কান্না থেমে যাওয়ায় স্বস্তি পেয়েছে মেয়েটি। মিশির গলা খাকারি দিয়ে বলল, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিশির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সুগন্ধি বলে ডাকে, তাতে তেমন যেন ভাইসুলভ আদর মেশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলেই কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি হেসে বলল, এখনই যাইতেছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিশির সংক্ষিপ্ত একটি নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিশির সন্নিকটে দাঁড়ালো। একটি হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গাল। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ। যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসল মিশির। ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেল। নিজের আঙুলটা উৎসর্গ করল তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখল। মিশিরকে আজ কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে। মন্তব্য না করে পারল না সে। মিশির ইজানের দিকে চেয়ে জবাব দিল, ভাবলে ভাবুক, দেখাতেই পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল। নিরেটে আঁখি মেরে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিশির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল, আমার কেন যেন মনে হয় আমি যতটা নড়বড়ে বাবা হব, তুমি ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটাও শব্দ উচ্চারিত হলো না। পারল না সে। বুকের ভিতর ক্রমশই একটা ভারী চাপ জেঁকে বসলো তার। পার্টি তখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলেও নিজের চোখে কখনো দেখা হয়নি ইনামের। আজ দেখে নিল হলের ভেতর যেন একটি কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেলে আপনা আপনি মানুষের নাচ উঠে যায়। এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এদেশে ডিজে মানেই একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনও নতুন। সাইফানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইনামের। এদেশে ডিজে মানে মানুষ সহজ কিছু ভাবে। অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে বিয়ে বাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়, অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর 5 জন শিল্পীদের মতোই একজন আর্টিস্ট। ইচ্ছে মতো বিট বসালেই হয় না, বরং তার ভেতরেও নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিট হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনের বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনি এমনি স্টাইলের জন্য নাড়াচাড়া করে না সে। গণিতের মতো এখানেও সূত্র আছে। কোন বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে, সেই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থেকে থাকলে এক্ষেত্রে সাইফান সেটাই। লাল নীল বাতির ঝলমলে চোখ মাঝে মাঝেই ধাঁধিয়ে যাচ্ছে ইরামের। তবুও সে দেখছে চারপাশে উন্মাদনা। সাইবার অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্রাক চালিয়েছে। তাতেই সবাই বাঁধনহারা পাখির মতন নেচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রান্সের মতন মিশ্রিত কোনো একটা ভাষা কি যেন লাইন বলে যাচ্ছে। ইনামের যে ভালো লাগছে তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্পঝম্পটা তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময়ী দেখাচ্ছে তাকে। বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলায় এখন শুধু পোলো শার্ট পরনে, তাতে শক্তিশালী বাহুজোড়া একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নেচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারেই লেপ্টে গিয়েছে। কপালে চুলগুলো আধভেজা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোয় দৃশ্যটা ইরামের নিজের কাছে কেমন মোহনীয় লাগছে। অন্যদের কথা তো বাদ,
স্টেজের উপরে এবং চারিপাশে মেয়েরা ঘুরে ঘুরে নাচে। বিশেষ করে অনেকে সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। ইরাম যে সমস্ত ভিডিও রিচার্জ করার সময় দেখেছে, তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে। অ্যালকোহল, ছেলেমেয়েদের বেহায়াপনা, কিন্তু এই পার্টিতে সেসব নেই। এখানে শুধু উন্মাদ নৃত্য করার জায়গায় আছে। প্রয়োজনে ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যাবে। তবুও সাইমানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম, সুন্দর ছেলে, ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে ডিজেকে? নিজের মতো নাচলেই হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজেদের মতন গ্রুপ করে করে নাচছে। বাকিরা অমন কেন হতে পারছে না? এই কারণে ইরাম কিছুই উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলেরই মুখই বন্ধ হয়ে গিয়েছে। কেউ আর একটা কথাও বলেনি। অনেকে বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে, কোথায় নাচ শিখেছে, কি কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কটূক্তির প্রভাবে। সেটা ইরাম জানে। সেই কটূক্তিকারী এখন এমন উন্মত্ত প্রাঙ্গণের ভেতরেও এক কোণায় থ মেরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখটা দেখে না চাইতেও খানিক চাপা আনন্দ পেল ইরাম। সে যে নিজের বান্ধবী রিশাকে বলে এসব ঘটিয়েছে সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও এমন মুখের ওপর বলে খুব কম। সমালোচনা হয় আড়ালে। কি ভাবছো? প্রশ্নটা ইরামকে বাস্তবে ফিরিয়ে আনল। পাশে দাঁড়ানো কায়সানকে দেখল সে। বন্ধুর জোরাজুরিতে একটু আগিয়ে ছেলেটা নাচতে যেতে বাধ্য হয়েছিল। এইমাত্র এসে দাঁড়ালো ইরামের পাশে। হালকা ঘেমে গিয়েছে, কপালে চিকচিক করছে তা। ঠোঁটে জিভ বোলানো কারণে আলো আধারিতে জলজলে দেখাচ্ছে। শার্টটা গায়ে আটশাট হয়ে পড়েছে। ইরাম চোখ ফিরিয়ে নিজের হাতের এক পিস কাবাবের দিকে তাকালো। বিশেষ নাচানাচির কাজ নেই তার, তাই খাবারে মনোযোগ দেবে ভেবেছিল। তেমন কিছু না বলে সে কাবাবটা মুখে পুরে দিল। চিবানোর সময় কাঠ বিড়ালের মতন গাল ফুলে উঠল তার। দৃশ্যটা কায়সান মোলায়েম হাসি নিয়ে দেখল। একটি আঙুল তুলে না পারতে ছোট্ট একটা গুঁতো দিল ইরামের গালে। রমণী অবাক হয়ে তৎক্ষণাৎ দুপা সরে গেল। তবদা খেয়ে চেয়ে রইল। কায়সান এবার শব্দ করে হাসল। কাঠবিড়ালির মতন গাল ফুলিয়ে খাও তুমি? ইরাম খাবারটুকু গিলে ফেলল। খাওয়ার কাজ খাই, এত ফোলাফুলি দেখে কাজ কি? কায়সানের হাসিটা বিস্তৃত হলো, তবে সে দূরত্ব মেটালো না। সেখানেই দাঁড়িয়ে থাকলো, বুকে দুবাহু বেঁধে একবার মাথা কাত করে স্টেজের দিকে তাকালো। তুমি যদি নাচটাকে চেস করতে পারতে, তাহলে আজ প্রফেশনাল ডান্সার হতে পারতে। ইরাম কোনো মন্তব্য করলো না। আরেক পিস শিক কাবাব তুলে নিল। এই কাবাবটা তার ভালোই লাগছে। তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসে, তাই না? এই প্রশ্নটা একদম অপ্রত্যাশিত, বিশেষ করে কায়সানের কাছ থেকে। তাই তো ইরাম থমকে গেল। অর্ধেক কাবাব মুখে নিয়ে ঘুরে দাঁড়ালো। অবাক নয়নে দেখলো ট্রেনারকে। কায়সান উজ্জ্বল দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। এর আগে এমন ব্যক্তিগত প্রশ্ন কখনোই করেনি এই পুরুষটি। আজ করার কারণ কি? নাচের জন্য, নাকি সাইবানের বক্তব্য তার উপর প্রভাব ফেলেছে? ইরাম কোনো জবাব দিয়েছে না দেখে কায়সান মৃদু হেসে সোজা হয়ে দাঁড়ালো। টু বি অনেস্ট ইরাম, আমার আজকাল মনে হয় তুমি ভালো আছো। আর যদি তুমি ভালো থাকো, তাহলে এভরিথিং এলস ডাজ নট ম্যাটার। সেটা হোক সম্পর্কের অসমতা বা অন্য কিছু। ভালো আছি। বিড়বিড় করল ইরাম। প্রশ্নটা কায়সানের থেকে নিজেকেই বেশি করল সে। তাকে দেখে সত্যি মনে হয় সে ভালো আছে। এই পরিবর্তনটা কবে হলো? ইরাম নিজেই কি বিশেষ খেয়াল করেনি? আজকাল একটু বেশি হাসা হয়, বেশি প্রত্যাশা রাখা হয়। বুকের ভেতর কেমন যেন আনচান করে উঠল তার। অজান্তেই চোখ ঘুরিয়ে তাকালো স্টেজের দিকে, যেখানে সাইমান কানে হেডফোন গুঁজে কন্ট্রোল প্যানেলের উপর ঝুঁকে আছে। মিউজিকের তালে তালে দুলে উঠছে সে। ডিজে আলাদিন, ডিজে আলাদিন। চারপাশ উল্লাস ধ্বনিতে ফেটে পড়ছে। মিউজিক পরিবর্তন হয়ে বহুল পরিচিত একটি গানের সুর বেজে উঠল। তাতে সকলে চিৎকার করে উল্লাস প্রকাশ করলো। স্টেজের উপর উঠে গেল অনেকেই। সাইবানকে ঘিরে তাদের আগ্রহের শেষ নেই। হেলে দুলে নাচছে সকলে। অনেকেই আবার অনুরোধ করে সেলফিও তুলে নিচ্ছে। সবকিছু ইরামের ভেতর কেমন যেন জটলা পাকিয়ে গেল। কায়সানকে কোনো উত্তর করা হলো না তার। অর্ধেক কাবাব প্লেটে রেখে দিয়ে ইরাম উল্টো ঘুরে গেল। ভিড় পেরিয়ে সকলের মাঝ থেকে এক প্রকার দৌড়ে সে বেরিয়ে গেল হল থেকে। হলের পেছনে ছোট্ট একটা লেক আছে। এক পাশের তীরে শান বাঁধানো পথ। সেই পথের উপর বেশ কয়েকটি স্ট্রিট লাইট।
অত্যন্ত মনোরম দৃশ্য। ইরাম একটি স্ট্রিট লাইটের গায়ে হেলান দিয়ে লেকের দিকে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে সে হিসেব নেই, তবে ভালো লাগছে তার। লেকের ওপর থেকে ভেসে আসা শীতল বাতাস যেন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে। ভেতরের উচ্চ শব্দ এবং কলরলের আড়ালে এক টুকরো শান্তির জায়গা। বাতাসের সাথে সাথে ইরামের শাড়ির আঁচল এবং খোলা চুল দুলছে। সারিকাকে ফোন করেছে সে। রমণী জানিয়েছে ইজান ঠিকঠাক আছে, নিজে নিজে খেলছে, তাই বিশেষ চিন্তা আর হচ্ছে না। তার মাথায় শুধু কায়সানের কথাগুলো ঘুরছে। সে যেমন করে বলল, বাইরের সব মানুষের কাছে কি তেমনটাই মনে হয়? প্রশ্নটা কেন ইরামকে এতখানি ভাবাচ্ছে সে নিজেও বলতে পারবে না। হুট করে পদশব্দ ভেসে এলো ইরামের কানে। পুরোপুরি না ঘুরে সে শুধু মাথা হেলিয়ে পেছনে তাকালো। অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে বিস্মিত করলো। লম্বা পা ফেলে হেঁটে আসছে সাইবান। গায়ের পোলো শার্টটাও খুলে ফেলেছে, এখন শুধু কালো একটা ট্রাঙ্ক টপ আর গ্যাবার্ডিং পরনে। মাথায় ক্যাপ। শো ফেলে চলে এসেছে নাকি? তুমি ইরাম জিজ্ঞেসই করতে যাচ্ছিল, কিন্তু পুরোটা উচ্চারণ করার সময়ই পেল না। সাইবানের শক্তিশালী হাত তার থুতনি চেপে ধরে মুখটা কাছে টেনে নিল। কোনো কথাবার্তা ছাড়াই সে ঠোঁট বসিয়ে দিল ইরামের গালে। হতচকিত হয়ে গেল রমণী। স্বামীর বাহু চেপে ধরল, কিন্তু ছাড়ানো গেল না নিজেকে। অপর হাতটি দিয়ে ইরামের দুহাত একত্র করে চেপে রেখে সাইবান তার গালে একের পর এক চুমুক খেতে লাগলো। শুধুমাত্র আলতো কিছু ছোঁয়া নয়, বরং ডান গালের একই জায়গায় বারবার বারবার গভীরভাবে চুম্বন করে গেল সে, যেন কিছু একটা ঘষে বেজে মুছে ফেলতে চাইছে। এতটাই জোর এই অস্বাভাবিক আদরে যে ইরাম হাঁসফাঁস করে উঠল। সাইবানের কাঁধ খামছে ধরল, কি করছো? ছাড়ো। কিন্তু সাইবান ছাড়ল না। এবার তার গালে আলতো কামড় বসিয়ে অসম্ভব গভীর এক গলায় বলল, পরের বার আমি ছাড়া কেউ এই গাল ছুঁয়ে দিলে বিষয়টা শুধু চুমুতে শেষ হবে না। ইরামের চোখজোড়া প্রসারিত হলো। কায়সান কিছুক্ষণ আগে আঙুল দিয়ে তার ফোলা গাল ছুঁয়ে দিয়েছিল। এজন্য কি এত আক্রোশ? ভ্রু কুচকে ফেল সে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে টের পেয়ে সাইবান শেষ একটি শুষ্ক চুমু দিয়ে সরে দাঁড়ালো। ইরাম তৎক্ষণাৎ গাল চেপে ধরল নিজের। কেমন গরম হয়ে গিয়েছে জায়গাটা, নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে। কিন্তু লজ্জার কারণে তার দেখতে ইচ্ছে হলো না, কিছুটা অভিমানও হলো। তাই শটান উল্টো ঘুরে গেল। ইরাম ঠোঁট ফুলিয়ে লেকের পানির দিকে তাকিয়ে রইল। কায়সানকে কি সে যেচে যেচে নিজেকে ছুতে বলেছে? সাইবান যে হাজারটা মেয়ের সাথে নাচলো তার বেলা। ওহ, সে তো আবার ডিজে, জনপ্রিয় মানুষ, মেয়েরা পাতা দেবে অন্তত স্বাভাবিক। ইরামি ব্যাকডেটেড, ছোটোখাটো বিষয় নিয়ে বুম হয়ে বসে থাকে যত সব। একটা কথাও ইরাম মুখে উচ্চারণ করেনি, অথচ সাইবান তার চেহারা দেখেই গড়গড় করে সব পড়ে ফেলল যেন। একটি নিঃশ্বাস ফেল সে। হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ আগের উগ্র ভাবটা এখন আর নেই তার মাঝে। জেলাস? সাইবানের নরম গলা শুনতেই ইরামের ক্রোধের মাত্রাটা বেড়ে গেল। ঝাঁজ নিয়ে বলল, হিংসা? আমি? কেন মনে হলো তোমার? আমার আবার সেই অধিকার আছে নাকি? তোমারই তো সব অধিকার। পরপুরুষ ছুঁয়ে দিলে মাথায় আগুন জ্বলে যায়, নিজের ঠিকই ধেই ধেই করে নিচে বেড়ানো যায় না, তখন সেটা হয়ে যায় শুধু প্রফেশন। যত সব। ইরামের ঝাঁজটা বেশ উপভোগ করল সাইমান। আগে তো কিছুই প্রকাশ করতো না, এখন অভিমান হলেও করে। অর্ধাঙ্গিনীর কাছে সরে দাঁড়ালো সে। কাঁধে কাঁধ শুয়ে যেতেই ইরাম সরে দাঁড়াতে চাইল, কিন্তু গোত্তা খেল স্ট্রিট লাইটের খাম্বায়। সরার মতন জায়গা নেই। ডু ইউ হেট মাই প্রফেশন? কথাটা ইরামকে অবাক করলো। সরু দৃষ্টিতে তাকালো সে সাইবানের দিকে। ছেলেটাকে এখন একদম শান্ত দেখাচ্ছে। গভীর চোখে তাকিয়ে আছে সে অর্ধাঙ্গিনীর দিকে। টেল মি মাই প্রেশিয়াস, ডু ইউ হেট ইট? ইরাম একটি ঢোক গেল। বিষয়টা আর রাগ অভিমানে সীমাবদ্ধ নেই, খুনসুটিও নয়, বরং সৎ অনুভূতি। সাইবার এবার সরাসরি ইরামের সামনে এসে দাঁড়ালো। স্ত্রীর মুখটা নিজের বিশাল দু হাতের আজলায় তুলে চোখে চোখ রাখল। এটাই আমি, এটাই আমার জীবন, আমার চরিত্র। ইরাম ক্ষণিকের জন্য চোখ সরিয়ে নিতেই তার কানে দ্বিতীয় দফায় ভেসে এলো, তবে তার অর্থ এই নয় যে আমি জবাবদিহি করতে বাধ্য নই। ঝট করে ফিরে চাইল ইরাম। সাইবানের চোখজোড়া গুরুতর মাত্রায় গভীর, রং কালো, কিন্তু ওই কালোর মাঝেও কেমন একটা ইন্দ্রজালিক ভাব। আপনার সমস্যা হলে আমি পরের বার থেকে স্টেজের ওপর কাউকে অ্যালাউ করব না। ঝুঁকে এলো সাইবান, অর্ধাঙ্গিনীর কপালে নিজের কপাল ঠেকালো। মেয়েরা আমাকে পছন্দ করে, কিন্তু সেটা অন্যরকম পছন্দ করা। তারা আমার বাহ্যিক খোলস দেখে, আমার সৌন্দর্য দেখে, আমার মিউজিক দেখে আমাকে ভালোবাসে। আমি কাউকে ঠেকাতে পারি না। কেন জানেন? কারণ তারা আমার ফ্যান। তারা আমার সাথে ছবি তুলবে, দুটো গল্প করবে, এটা তাদের স্বপ্ন।
তাছাড়া এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রচার। আমার শোয়ের ছবি, সেলফি বিভিন্ন জায়গায় আপলোড হলে নতুন নতুন মানুষ আমায় চিনবে, জানবে। এইটুকুই আমার লাভ। আই সোয়ার, এর বাইরে কাউকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা আমার মাথায় কোনো দিনও ছিল না, থাকে না, থাকবেও না। আপনি যতবার শুনতে চাইবেন আমি ততবার চিৎকার করে বলবো, আমি শুধু আপনাকেই চিনি, আপনাকেই জানি এবং আপনাকেই মানি। আমাকে রমণীর সমুদ্রে ফেলে দেয়া হলেও চোখ বুঝে আমি শুধু আপনাকেই কল্পনা করে যাব, কারণ আপনি আমার আস্ত একটা শখের নারী। ইরাম কেমন অনুভব করলো তা নিজেও বলতে পারবে না। বুকের মাঝে তীব্র ঢেউ উঠল, আবেগের ঢেউ না চাইতেও দ্বিতীয় একটি পুরুষের কথা তার মাথায় এলো। অর্ণ কি কোনোদিন তাকে এভাবে বলেছিল? কোনোদিন এত আকুল হয়ে মনের কথা জানিয়েছিল? অন্তত ইরামের শান্তির জন্য হলেও। তৎক্ষণাৎ মাথা ঝাড়ল রমণী। না, ভাবা যাবে না। ওই জঘন্য পুরুষটার কথা সে এই মায়াবী পুরুষটির সামনে ভাববে না, আর তুলনা করবে না কোনো কিছুতেই, কারণ এই তুলনা চলে না। আর চোখ মেলে সে সাইবানের দৃষ্টির মাঝে তাকালো, বিস্ময় এবং মুগ্ধতার মিশ্রণ নিয়ে শোনালো। শখের নারী হলাম কবে? এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার এত সাধের শখ? সাইবান হাত তুলে ইরামের উড়তে থাকা চুলগুলো গুছিয়ে আনলো, কানের পেছনে সযত্নে গুজে দিয়ে সেই কানের লতিতে ঠোঁট ছুঁয়ে জানালো, আমি আপনার বইয়ের ভূমিকায় ছিলাম, শুধু আপনি কখনো পৃষ্ঠা উল্টে দেখেননি। স্তব্ধ হয়ে রইল ইরাম, নিষ্পলক চেয়ে রইল স্বামীর মুখবাণে। তোমার কথাগুলো আজ গুরুতর শোনাচ্ছে। গুরুতর কথা বলছি তাই, মজা করছি না। আর কত গুরুতর ভাবে বললে আপনি বুঝবেন? ইরামের কোমরে দুবাহু পেঁচিয়ে তাকে কাছে টেনে নিল সাইবান, একদম শান্ত চেহারায় বিনা দ্বিধায় জানালো, জন্মের সময় 7টা থাপ্পড় খাওয়ার পর কেঁদেছি, 7টা স্কুলে লটারি হওয়ার পর 7ম স্কুলে ভর্তি হতে পেরেছি, ক্লাস 7-এ প্রথমবারের মতন পুরো ক্লাসে রোল 1 হয়েছি, বারবার রিজেক্ট হওয়ার পরও 7মবারে প্রথম শোয়ের অফার পেয়েছি। এই শোয়ের পারিশ্রমিক ছিল 7,000 টাকা। 7 সবসময় আমার জন্য লাকি নাম্বার, ঠিক তেমনভাবে আপনিও। ইরাম কোনো কিছু বলতে পারল না। সাইবান ঝুঁকে এসে তার কপালে কপাল ঠেকালো। আপনি বলেছিলেন যদি আমি না চাই তাহলে আমার জীবন থেকে চলে যাবেন। আজ আমি বলছি আপনাকে আমার চাই, যাবেন না ইরাম। ছেলেটা কখনো তাকে শুধু নাম ধরে ডাকেনি। ছোটবেলায় আপু ডাকত, এখনো মাঝে মাঝেই আপু ডাকে। আবার বেশি পিনিক উঠে গেলে মাই প্রেশিয়াস হ্যান ত্যান কত কিছু বলে, কিন্তু নাম ইরাম, এটা কি প্রথমবার নাকি সেটাও ইরামের মনে নেই। তবে ওই কণ্ঠে নিজের নামটা বুকের মাঝে বুঝি ঘূর্ণিপাক খেলিয়ে দিল। সাইবান গভীর গলায় বলল, আমি আর কোনো ডিল চাই না, আমি শুধু আপনাকে চাই আর পোটলাকে চাই, একান্ত নিজের করে। ইরামের গলায় বুঝি শব্দরা সব আটকে গেল। মনে হলো এই তো যেন সেদিনও বাড়ির হলরুমে দাঁড়িয়ে সে এই ছেলেটিকে বলেছিল ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে সে সব কিছু ছেড়ে দেবে, মুক্তি দেবে সাইবানকে। কিন্তু আদৌ কি পারবে ইরাম এ পর্যায়ে এসে? আর তোমার প্রফেশনাল হাজবেন্ড প্ল্যানের কি হবে? না চাইতেও মুখ ফুসকে বলে ফেলল ইরাম। তাতে ভ্রু কুচকে ফেলল সাইবান, তেজক হাসল। পরক্ষণে স্ত্রীকে অত্যন্ত কাছে টেনে নিল, মিশিয়ে ফেলল নিজের শরীরের সঙ্গে। স্ট্রিট লাইটের মৃদু হলদেটে আলো যেন গলিত স্বর্ণের মতন তাদের রাঙিয়ে তুলল। হব আপনার প্রফেশনাল হাজবেন্ড, বিনিময়ে না হয় প্রতিদিন 3 বেলা করে চুমুর বেতন দেবেন। সাইবান আলাদিন ছেলেটা যেন আস্ত একটা রহস্যের বাক্স, অদ্ভুতরে এক গোলক ধাঁধা, যাকে ইরাম যত সমাধান করতে চায় ততই নতুন নতুন ধাঁধার মায়ায় জড়িয়ে যায়। যখনই মনে হয় ব্যাস এটুকুই, এর চেয়ে বেশি অনন্য সাধারণ হওয়া সম্ভব নয়, তখনই সাইবান এমন কিছু করে বসে যে ইরাম অত্যাশ্চর্য হতে বাধ্য হয়। এ ছেলেটার লিমিট কতটুকু জানা নেই রমণীর। গিজার বসানোর কারণে পানিটা উষ্ণ, রাতের বেলায় শরীর ছুঁয়ে যেতেই কেমন আরাম বোধ হচ্ছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাক ভেজা হয়ে রাত্রির সকল ক্লান্তি ধুয়ে মুছে ফেলছে ইরাম। লেকের ধারে স্ট্রিট লাইটের নিচে স্বামীর বলে যাওয়া কথাগুলো বারবার তার কানে বেজে চলেছে। আমি কোনো ডিল চাই না, আমার শুধু আপনাকে আর পোটলাকে চাই। ছেলেটার প্রতি কোনো কালে কোনো প্রত্যাশা রাখেনি ইরাম, অথচ সে তার প্রত্যাশাকে দুমড়ে মুচড়ে বুড়ো আঙুল দেখিয়ে উঠে গিয়েছে সবকিছুর ঊর্ধ্বে। একজন যুবকের পক্ষে কি আদৌ সম্ভব এভাবে চিন্তাভাবনা করা? একজন ডিভোর্সি নারী, বয়সে বড় অন্য এক পুরুষের ওরসজাত সন্তান, এত কিছু মেনে নিয়ে কি সত্যি সব কিছুকে নিজস্ব বলে আপন করে নেওয়া যায়? ইরাম যে শঙ্কায় এত মাস ভুগে এসেছে সেই শঙ্কাগুলো সাইমনের আবেদনে কেমন যেন ফিকে হয়ে যায়। হ্যাঁ, ছেলেটা ভুলের ঊর্ধ্বে নয়, যেমন নয় ইরাম নিজেও, কিন্তু সে তো নিজের ভুলগুলোকে কোনোদিন যথাযথ ধরে বসে থাকেনি।
তথাকথিত মেল ইগো ছেলেটার চালচলনে কোনোদিন প্রকাশ পায়নি, অথচ ইরাম তো সেই হিসেবে নিজের ভুলগুলোকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরও কি ছেলেটা কোনোদিন পিছিয়ে গিয়েছে? বরং ইরাম 2 পা পেছালে সাইমান 4 পা এগিয়ে এসেছে। উষ্ণ পানি ইরামের ত্বক ছুঁয়ে গেল, শ্যামলা ত্বকে লালচে বরণ ফুটল। শুধু শরীর নয়, আজ উষ্ণতা ছুঁয়েছে তার অন্তরকে। জীবনকে আরও একবার নতুন রঙে রাঙাতে ইচ্ছে হচ্ছে। খুব কি ভুল হবে যদি আরেকটিবার বিশ্বাস করা যায় এক যুবক তার প্রতিজ্ঞায় চির ধরিয়ে ফেলেছে। বাদ ভাসানো অনুভূতিগুলো কেমন জোয়ারে পরিণত হয়েছে। এই তাণ্ডব ইরামের মনের দুর্গ নাড়িয়ে ফেলেছে। হ্যাঁ, স্বভাবে সে বেপরোয়া, অপ্রতিরোধ, গেঞ্জি ও জিনজি, তবে নিজের পরিবারের ক্ষেত্রে দুর্দমনীয় হিমালয়, যে ইরামকে অবধি দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে আজ। অতি সূক্ষ্ম এক হাসি ছুঁয়ে গেল রমণীর ঠোঁটে। চোখ বুজে উষ্ণ পানির বিচরণ অনুভব করল সে প্রাণ ভরে। ভেজা উঠে বিড়বিড় করল আপন মনে, আমার আলাদিন। গোসল সেরে সুতি কাপড়ের এমব্রয়ডারি করা একটি গোল জামা পরল ইরাম। এগুলো নতুন কেনা, গত মাসে সামিয়া আর সারিকার সাথে শপিংয়ে যাওয়া হয়েছিল। তখন তার খালা ওরফে শাশুড়ি কিনে দিয়েছেন। বেশ আরাম আছে এগুলোতে। চুল মুছতে মুছতে বাথরুমের বাইরে বেরোলো সে। সামনের দৃশ্যটি তাকে মুগ্ধতায় গ্রাস করলো বিনা কারণেই। বিছানায় আরামে ঘুমোচ্ছে ইজান। সে আসার পর খানিকটা খাওয়াতেই কাদা হয়ে গিয়েছে একেবারে। দিন দুনিয়ার কোনো হুঁশ নেই, নিদ্রাচ্ছন্ন। ছোট ছোট হাত দুখানা মুখের দুপাশে মুঠো করে রাখা। ইরাম গোসল করতে যাওয়ার সময় ঢেকে যায়নি ইজানকে, অথচ এখন একটা পাতলা চাদর দিয়ে ছোট্ট শরীরটা ঢাকা। কাজটা কার বসতে কিছুই বাকি রইল না ইরামের। বুক ভরিয়ে উঠল তার তৃপ্তিতে, যার জন্য এত কিছু, এত সংগ্রাম, এত লড়াই। সেই ছোট্ট মানুষটা ভালো আছে, এর থেকে বেশি কিছু কোনোদিন ইরামের চাওয়ার ছিল না। তোয়ালে রেখে ঘুরে তাকালো সে। সাথে লাগোয়া বারান্দা আছে একটা, সেই বারান্দার দরজা খোলা। সেখান দিয়ে দেখা যাচ্ছে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমান। ইরামের আগেই গোসল সেরেছে সে। একটা ঢোলা হাফ হাতা শার্ট আর ট্রাউজার পরনে। শার্টের বুকের দিকটায় বোতামগুলো খোলা, গলায় ঝুলতে থাকা একটা সিলভার চেন চকচক করছে। চুলগুলো এখনো আধ ভেজা, তাকিয়ে আছে সদর আকাশবাণী। বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে, তাতে দেখাচ্ছে কোনো শিল্পীর হাতে করা সুনিপুণ এক ভাস্কর্যের মতন। ইরাম তাকিয়ে রইল অনেকটা সময়, অতপর পায়ে পায়ে এগিয়ে গেল বারান্দার ভেতরে, দাঁড়ালো সাইবানের পাশে। আকাশে কি দেখছো? নরম গলায় শোধালো ইরাম। সাইবান তার দিকে তাকালো না, আকাশের দিকে দৃষ্টি রেখেই উত্তর দিল, তারা গুনছি। তারা গুণে শেষ করা যায় না। যতদিনে আপনি জবাব দেবেন ততদিনে শেষ হয়ে যাবে। ইরাম মাথা ঘুরিয়ে সরু দৃষ্টিতে তাকালো। কি জবাব চাও তুমি? সেটা আপনি বুঝে নিন। বুকে দুবাহু বেঁধে স্বামীকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল সে। সাইবানের নয়ন জোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারাদের। তার কালো চোখের মাঝে অসীম সৌন্দর্য নিয়ে প্রতিফলিত ঘুরছে সেসবের, যেন তারা আকাশে নয় বরং সাইবানের চোখে ফুটেছে। ইরাম নরম গলায় বলল, তুমি বাস্তব সম্পর্ক চাও, আমাদের ভবিষ্যৎ চাও। সবটাই শুনলাম এবং বুঝলামও, কিন্তু আমার মনে হয় না তোমার ধারণা আছে তুমি কি চাইছো। এবার সাইবান চোখ ঘুরিয়ে তাকালো ইরামের মুখে, ঘোরাফেরা করে ঠোঁটের ওপর থামলো তা 1 সেকেন্ডের জন্য। পরক্ষণেই আবার চোখেতে চোখ উঠে এলো, নয়নে নয়ন মেলালো। আমি না বুঝে জেদ করছি, তাই মনে হয় আপনার? ইরাম মাথা দোলালো, একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, তুমি জেদ করছো না, তোমার চাওয়াটা স্বাভাবিক, কিন্তু তুমি বুঝতে পারছো না জীবনটা অনেক বড়। আজ বর্তমানের একরকম, কাল সেটা নাও থাকতে পারে। মানুষের মন পরিবর্তন হতে 2 সেকেন্ড সময়ও লাগে না, সেখানে বছরের পর বছর ধরে একসঙ্গে চলাটা কঠিন। চোখ তুলে স্বামীর গভীর দৃষ্টির মাঝে সরাসরি তাকালো ইরাম, বলল, তোমার আর আমার জন্য সেটা আরো কঠিন, কারণ আমাদের বয়সের বিভেদ, আর 5টা সাধারণ দম্পতির সঙ্গে নিজেদের তুলনা করা কঠিন। তুমি ভবিষ্যতে আরো ম্যাচিওর হবে, তোমার চিন্তাধারা পরিবর্তন আসবে, এটা তো জাগতিক নিয়ম, দোষের কিছুই নয়। একটি ঢোক গিল ইরাম, তার কণ্ঠস্বর অনেকখানি মিয়ে এলো। আর কিছু বছর পর আমার চুলে পাক ধরবে, শরীর ভেঙে যাবে, চেহারা জেলা কমে যাবে, তখনও কি তোমার আমাকে মনে ধরবে? গাঢ় নীরবতা। রেলিংয়ের উপর হাত চেপে বসলো ইরামের। বাতাসের প্রবাহ এসে এলোমেলো করে দিয়ে গেল তার হালকা ভেজা চুলগুলো। মিনিটখানেক নৈশব্দে রাজ করলো, অতঃপর অতি ধীরে তার কাছে সরে দাঁড়ালো সাইবান। রেলিংয়ের উপর রাখা তার হাতটার উপর নিজের বিশাল হাতটা রাখলো। সব শীতলতা যেন তৎক্ষণাৎ দূরীভূত হয়ে গেল। ইরাম টের পেল উষ্ণতার আচ্ছাদন। সূক্ষ্ম হাসলো সাইবান। আমার কাছে টাইম মেশিন থাকলে
আমি সবার প্রথমে কি করতাম জানেন? কানের কাছে গভীর কণ্ঠটা বাজল বুঝি। রমণী এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলো, তবুও শুধালো। কি করতে? অতীতে গিয়ে সেই সময়টায় আপনাকে দেখতাম যখন আপনি একজন নারী থেকে একজন মা হয়ে উঠছিলেন। পাশ থেকে সরিয়ে পেছনে দাঁড়ালো সাইবান। ইরামের কাঁধে মাথা ঠেকালো, জড়িয়ে ধরে একটি হাত রাখলো অর্ধাঙ্গিনীর উদরের মাঝে। পোটলা যখন এইখানটায় বসবাস করতো তখন আপনাকে কেমন লাগতো দেখার ইচ্ছে আমার আমৃত্যু মিটবে না। একটু থেমে সে যোগ করলো। আপনার ফোলা পেট, ভারী শরীর, খিটখিটে মেজাজ, বাচ্চামো ব্যবহার, চামড়ার স্ট্রেচ মার্কস দেখার জন্য যে কোনো কিছু সওদা করতে পারে। তার কাছে আপনার পাগাচুল গলিত জ্যোৎস্না। ইরাম নির্বাক হয়ে রইল। কেমন অনুভূত হচ্ছে তা ব্যাখ্যা করা মুশকিল। বুকের ভেতর ঝড় উঠেছে, যে ঝড় এত সহজে দমবে না আজ। অভ্যন্তরে যে সত্তাটাকে ইরাম বন্দি করে রেখেছে, আজ সে দুয়ারে কড়া নেড়ে স্বাধীনতা চাইছে। আর কত দূরত্ব, আর কত লুকোচুরি। একটুখানি ভালোভাবে বাঁচার অধিকার কি তার নেই? টালমাটাল এই দোলাচলের মাঝেই তার কানে ভেসে এলো। আপনার প্রতিটা রূপই এই অধমের চোখে প্রবল আকর্ষণীয় ইরাম। এ যেন এক নিগুড় আহ্বান। হাজার যাওয়া সত্ত্বেও এই আহ্বানের সামনে নিজেকে রোখা গেল না। কাপা কাপা একটি হাত ইরাম নিজের উদরে চেপে বসা পুরুষালী হাতটার উপর রাখল। আঙুলগুলো জড়িয়ে গেল তার নরম আঙুলের ভাঁজে ভাঁজে। আলাদিন। হুম? ডাকের বিপরীতে যখন উত্তরটা ভেসে এলো, তখন ইরামের খুব মধুর অনুভূতি হলো। নিজেকে স্বাধীনতা দিল সে, এলিয়ে দিল শরীরটাকে স্বামীর বুকের বিপরীতে। সাইবান আরও শক্তভাবে তাকে জড়িয়ে কাছে টেনে নিল। ঘাড়ে মুখ গুজল। সদ্য গোসল সেরে আসায় ইরামের শরীরের শীতল সুবাসটুকু তাকে মাতোয়ারা করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বড্ড কষ্ট হচ্ছে। ইরাম আকাশের তারাদের দিকে চেয়ে বলল, একটা সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস। যেখানে বিশ্বাসের বাস, সেখানে নিষিদ্ধ সর্বনাশ। আমি তোমাকে কতটুকু বিশ্বাস করি জানি না, তবে তুমি আমার জীবনের এমন কিছু সত্য জানো যার সম্পর্কে দ্বিতীয় কোনো ব্যক্তির ধারণা নেই। ইউ নো মাই ডার্কেস্ট সিক্রেট, মাই ডার্কেস্ট পাস্ট। কিন্তু সেই হিসেবে আমি তোমার সম্পর্কে কতটুকু জানি? সাইবান থমকালো, মুখ তুলে খানিকটা বিস্ময় নিয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার আঙুলগুলো শক্তভাবে চেপে ধরে নিজেদের মেলানো হাত দুটো দেখতে দেখতে বলল, যদি তুমি আমাদের মাঝে সত্য চাও, তবে তোমাকেও সত্য হতে হবে। আমি জানি না তুমি আমায় বিশ্বাস করো কিনা। যদি মনে হয় এক বিন্দু হলেও করো, তাহলে তোমায় বুঝতে হবে। আমাকে একটুখানি সাহায্য করো প্লিজ, কেমন? সাইবানের আঙুলগুলো ইরামের আঙুলগুলোর মাঝে এতটা জোরে চেপে বসলো যে রমণী এবার রীতিমতো ব্যথা পেল। তবুও নিজের হাত সরিয়ে নিল না, স্বামীকে সময় দিল। সাইবানের চেহারা শক্ত হয়ে গিয়েছে, চোখজোড়া থেকে নমনীয় ভাব বিদায় নিয়ে কেমন বিষণ্ণতা ভর করেছে। অবশেষে ঝুঁকি ইরামের কাঁধে কপাল ঠেকালো সে, একটি দীর্ঘশ্বাস ফেলল। আপনি কবে থেকে জানেন? তার কণ্ঠটা হালকা ভাঙা শোনালো। ইরাম জবাব দিল, কাছ থেকে জানতে চাই। তুমি বললে তবেই আমি জানবো। কিছুক্ষণ নীরব হয়ে থাকলো সাইবান। ইরাম ভাবল কোনো প্রতিক্রিয়া আসবে না, হয়তো সে এতটাও কাছাকাছি যেতে পারেনি এই ছেলেটার। যতটা কাছাকাছি গেলে মনের কথাগুলো একেবারে লুকিয়ে না রেখে খোলাখুলি বিনিময় করা যায়। অথচ তার আলাদিন তাকে আরও একবার পরিপূর্ণভাবে হতবাক করে দিল। আগের তুলনায় শান্ত হয়ে বলল, আমাকে একটু সময় দিন, একটুখানি গুছিয়ে নেই। আমি আপনাকে নিজে থেকে সব বলবো। ব্যাস, আর পারা যায় না। এত কিছুর পর আর ফিরিয়ে দেয়া মানায় না। ইরামের বুকের ভেতরটা ধরফর করে উঠল, মনে হলো যেন শ্বাস আটকে যাবে তার। সাইমন বলে গেল, আর থ্যাঙ্কস। আমার মতন মহা বোকামি না করে আপনি সরাসরি আমার কাছে এসেই জানতে চেয়েছেন। আমি দাম্পত্য জীবনে এখনো কাঁচা, হালটা আপনাকেই শক্ত হাতে ধরতে হবে। সহসাই উল্টো ঘুরে দাঁড়ালো ইরাম। দুর্বোধ্য হৃদয়ে চেপে দুহাত তুলে সাইবানের মুখটা চেপে ধরল। তোমাকে কি কোনো বাহানাতেই আটকানো যাবে না? মৃদু হাসলো সাইবান। ইরামের হাতে বিড়াল ছানার মতো নিজের মুখ ঘষতে ঘষতে বলল, তালা আটকায় চাবিতে, মাছ আটকায় বড়শিতে, আর আমি আটকাই আপনাতে। ঝুঁকে এলো সে। স্তব্ধ অর্ধাঙ্গিনীর সন্নিকটে থেমে প্রাণ ভরে তার ভ্রুজোড়ার ভাঁজ চেহারার লালিমা এবং ঠোঁটের কাপড়ই খেয়াল করল। বৃদ্ধাঙ্গুলে ছুঁয়ে দিল সেই ঠোঁট। ইরাম শিউরে উঠল, পরক্ষণে ফিসফিসিয়ে বলল, পরে যেন বলো না আমি তোমায় সাবধান করিনি। আপনি তো আমার জন্য গোটা একটা বিপদ সংকেত। আসতে যেতে সাবধানতা ভাসে, তবুও যাই বারবার পিছলে।
নরম ঠোঁটের ওপর নিজের ঠোঁট বসিয়ে দিল সাইবান। প্রথমটায় আলতোভাবে ইরামের সমস্ত শরীর কাঁপল। হাত দুখানা ঠেলে দূরে সরাতে চাইল এই প্রণয়কে, অথচ আজ তা পারা গেল না। নবসূচনা গ্রাস করল তাকে। নতুন প্রত্যাশা, আশা, ভরসা এবং স্বপ্নের উদয় ইরামকে আর নির্বিকার থাকতে দিল না, সাড়া দিল সে। সাইবান তাতে সেকেন্ড খানিকের জন্য জমে গেল। বুঝি এমন নিগুড়ো উৎসাহ আশা করেনি। ঠিক পর মুহূর্তেই সব দ্বিধাদ্বন্দ্ব ভেঙে চুরমার হয়ে গেল। দুহাতে ইরামকে কাছে টেনে নিজের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলল সাইবান। অর্ধাঙ্গিনী তার শক্তপোক্ত শরীরের ভার স্পষ্ট টের পেল, সঙ্গে তীব্র আবেগের উদ্গীরণ। ইরামের চোখজোড়া বুঝে গেল। সে শুধু অনুভব করে গেল তার ঠোঁটের মাঝে সাইবানের ঠোঁটের আগ্রাসী বিচরণ। এক হাতে তার চুল আঁকড়ে ধরল স্বামী, কোমরে আঙুল চেপে ঠেলে দিল রেলিংয়ের ওপর। সিমেন্টের থামে পিঠ ঠেকল ইরামের। না চাইতেও সামান্য ঘুমিয়ে উঠল সে। আই ওয়ান্ট ইউ মাই প্রেশিয়াস। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তার ঠোঁটের বিপরীতে ফিসফিস করল সাইবান। তার উজ্জ্বল চেহারাটা কেমন যেন রক্তিম আভা ধারণ করেছে। কপালে চুল এলোমেলো হয়ে পড়েছে, ভ্রু পিয়াংশি অশনি সংকেতের মতো চিকচিক করছে। আর ওই চোখ জোড়ায় যেন জনম জনমের মোহ। ইরাম বিমুগ্ধ চেয়ে দেখল। সাইবান তার নাকের ডগায় চুমু খেয়ে আবারও বলল, এত আদর আর বুকে রাখা যায় না। আজ আমার আদর নিয়ে হয়ে যান না।